হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকেও ব্লগটা একদম সকালের নাস্তা থেকে শুরু করেছি। আশা করি স্কিপ না করে দেখবেন, ভালো লাগবে। তো এখানে আটা যে জারে রাখি সেটা শেষ হয়ে গেছে, সেটা রিফিল করে নিচ্ছি। আর পরে আমি আটা সিদ্ধ করে রুটি বানিয়ে নেব। আর আজকে আমি মাছের বাজার আর কি করে টুকটাক কেটে ধুয়ে গুছিয়ে নিব। তাহলে আলহামদুলিল্লাহ মোটামুটি আমার সব ভারী কাজ শেষ। এখন শুধু বিজনেসের কিছু কাজ আছে, সেগুলো করব। তো যার কারণে এই কাজগুলো কিন্তু আমি মোটামুটি সব গুছিয়ে নেওয়ার চেষ্টা করেছি। তো প্রতিদিন কিছু কাজ তো থাকে, সেগুলো তো করতেই হবে। কিন্তু যে কাজগুলো গুছিয়ে নিয়েছি, এগুলো গোছানো থাকলে একদমই ঝামেলামুক্তভাবে আমি প্রতিদিনের দুপুরের রান্না, ইফতারি, সেহরি সব করে নিতে পারবো। পাশাপাশি বিজনেসের কাজগুলো করে নিতে পারবো। তাহলে আর সমস্যা হবে না। আর রমজান মাস ইবাদত বন্দেগীর মাস, সেটা তো অবশ্যই করতে হবে। কারণ আল্লাহ তাআলা আমাদের এই একটা মাস এবছর দিয়েছে, জানি না আমরা আগামী বছর এটা পাবো কি না, বা কে কে পাবে কে কে পাবে না। তো এই একটা মাস আমরা যে ইবাদত বন্দেগী করব, সারা বছরই আমরা করি, কিন্তু এই একটা মাস আমাদের জন্য বেশি স্পেশাল। কারণ 11 মাস আমরা যে ইবাদত বন্দেগী করি সেটা গাণিতিক হারে বাড়ে, আর এই এক মাস বাড়ে জ্যামিতিক হারে। এই মাসে আমরা যারা করছে তারা বড় হজের সওয়াব পাবে, আর নফল ইবাদত করলে আমরা ফরজ ইবাদতের সওয়াব পাবো। তাই বেশি বেশি ইবাদত বন্দেগী করারই চেষ্টা করব আমরা। যার যতটুকু সময় সুযোগ হবে আমরা যেন চেষ্টা করি বেশি বেশি করে আল্লাহর ইবাদত বন্দেগী করার, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুস্থ সবল রাখুক। 30টা রমজান এবং তারাবি পড়ার সাথে সাথে কোরআন তেলাওয়াত, অন্যান্য জিকির, আজগার, দোয়া পাঠ করার তৌফিক দান করুক। আমরা চাইলে বেশি বেশি হাদিসও পড়তে পারি। আমরা যেটাই করব না কেন, আমরা কিন্তু 70 গুণ বেশি সওয়াব পাবো। তো তারপরে আমি সকালের নাস্তা পর আপনাদের ভাইয়া বাজারে গিয়েছে, আমি আপুর বাসায় আসছিলাম একটা কাজে। তো ছাদে আসছিলাম, তাই ভাবলাম কয়েকটা বড়ই পেরে নিয়ে যাব। আর বড়ই মাখাবো করতে করতে কিন্তু আমার শলুক গাছে ফুল ফুটে একদম গাছ বড় হয়ে গেছে, কিন্তু বড়ই মেখে খাওয়ার যে সময় সেটা একেবারেই পাইনি। আমার গাছ থেকে শলুক পাতা, আপুর গাছ থেকে বড়ই নিয়ে বাইরের লোক বড়ই মেখে খাচ্ছে, কিন্তু আমার আসলে সময় সুযোগ কোনোটাই হয়নি মেখে খাওয়ার। তো যাই হোক, অবশেষে আজকে নিয়ে যাচ্ছি। যদি বিকালে সময় পাই তাহলে মেখে খাবো, না হলেও সন্ধ্যার পরে খাবোই, আজকে নিয়ত করে ফেলেছি। তো তারপরে বাসায় এসে আপনাদের ভাইয়া কিন্তু মাছ নিয়ে আসছে বাজার থেকে। তো এখানে খুব বেশি মাছ কিনিনি, আর একেবারে ছোট মাছও কিনিনি, কারণ 10-15 দিন যাতে যায় এরকম মাছ আর কি কিনেছি। কারণ আমি 10-15 দিন পর্যন্ত বিজনেসের কাজে ব্যস্ত থাকবো। তারপরে মাল প্রোডাক্টগুলো আর কি ডেলিভারি করার পরে খুব একটা ব্যস্ততা থাকবে না, তখন আবার মাছ নিয়ে এসে কেটে ধুয়ে রাখতে পারবো। আর মাছ বেশি দিন ফ্রিজে রাখলে ওরকম খেতে ভালো লাগে না। আর মাংসের বাজার আসলে এভাবে করা হয়নি। আসলে গরুর মাংস কিনলে তো সেরকম কোনো ঝামেলা নেই, আর মুরগির মাংস আনলেও কাটতে খুব একটা সমস্যা হয় না। আর আমার যেহেতু একটাই ফ্রিজ, ডিপ ফ্রিজ নেই, তাই যেহেতু ইফতারি আইটেম ফ্রোজেন করেছি, সাথে টুকিটাকি মাছ আর অল্প কিছু রাখা আছে, মটরশুঁটি। তো সেই জন্য ফ্রিজে খুব একটা জায়গা নেই, এই জন্য মাংসের বাজার এখন আর করব না। যখন প্রয়োজন হবে তখন নিয়ে আসব। আর এর মধ্যে হয়তো ফ্রিজটাও একটু খালি হবে। তো এখানে রুই মাছ, পাঙ্গাস, তারপরে টাকি মাছ, কই, শিং মাছ আর ট্যাংরা মাছ নিয়ে আসা হয়েছে। আর সেদিন বড় বাজার থেকে আর কি এগুলো বউ বাজার থেকে বাজার করা হয়েছে। ইলিশ মাছ নিয়ে আসা ছিল, সেটাও আমি ভিজে রেখেছি, একবারে কেটে ধুয়ে রাখবো, যাতে পরবর্তীতে আর এগুলোতে আমাকে কোনো রকম হাতই দিতে না হয়। আমি একেবারে বের করে সরাসরি রান্না করতে পারি হালকা পাতলা ধুয়েই। তো এই যে আমি কিন্তু অফ ক্যামেরাতেই একেবারে কেটে ধুয়ে নিয়েছি। তো বাসায় কাটতে ধুতে কিন্তু অনেকটা সময় লেগে যায়, কিন্তু নিজের মতো করে কাটা যায়। আমি খুব বেশি সমস্যা না হলে বাইরে থেকে কিন্তু মাছ কেটে নিয়ে আসি না। তো এই যে আমার ফ্রিজে কিন্তু জায়গাই নেই, আমি মাছগুলো পলিতে করে পকেটে রেখেছি, কারণ যেহেতু ইফতার আইটেম ফ্রোজেন করেছি। তো অনেকটা সময় কাজ করে আসলে খুবই টায়ার্ড লাগছিল, তাই ভাবলাম যে 1 কাপ চা করে খাওয়াই যায়। আর যেহেতু আমার শ্বশুর আসবে, সেটারও রান্না বান্না করতে হবে।
তো এতক্ষণ আসলে অনেকক্ষণ বসে থেকে মাছ, এই যে মাছগুলো নিয়ে আসছে এগুলো কাটার চাইতেও ধুতে অনেক বেশি সময় লেগেছে। আর হাতের কত জায়গায় যে কাটা ফুটছে, কেটে গেছে তার ঠিক নেই। কারণ কই, টাকি মাছ, তারপরে শিং মাছ সবই একদম তাজা ছিল, আর তাজা অবস্থাতেই আমি কেটেছি, কারণ সময় নেই। আমার শ্বশুর আব্বা আসার কথা ছিল, যার কারণে তাড়াহুড়া করছিলাম। তো তারপরে আমি এটা কিন্তু আগের দিন রাতেই হালুয়াটা বানিয়ে রেখেছিলাম। তো সেটা থেকেই আমি হচ্ছে হালুয়া আর একটু সেমাই রান্না করেছি চটজলদি করে। আর আমার শ্বশুর আসতে মিষ্টি নিয়ে আসছিল, সাথে সেই মিষ্টি দিয়েই আমি নাস্তাটা দিয়ে দেব, তারপরে দুপুরে রান্না বসাবো। তো এখন অলরেডি 12টা বাজে, আমার শ্বশুর 12টার দিকে আসছিল। তো আমি নাস্তা দিয়ে দুপুরের রান্নার আয়োজন করব। তার দুপুরে যেহেতু আজকে অনেক কাজ করেছি, অনেক টায়ার্ড লাগছে, বেশি কিছু আসলে রান্না করার ধৈর্য বা এনার্জি কিছুই নেই, তাই ভাবলাম যে মুরগির মাংস দিয়ে পোলাও রান্না করব। তো মাংসটা আমি অনেক আগেই ভিজিয়ে দিয়েছিলাম। আর পোলাও আসলে আমাদের বাসায় সবাই পছন্দ করে, বিশেষ করে আমার শ্বশুর ঝালের পোলাও পছন্দ করে। সাথে কাবাব তো ফ্রোজেন করা আছে, সেটা হচ্ছে আমি ভেজে দিব। আর আমার শ্বশুর কাবাব অনেক বেশি পছন্দ করেছিল। তো যাই হোক, ভিডিওর এই পর্যায়ে সে পুরনো রিকোয়েস্টটাই করছি। আমার ভিডিও এখন পর্যন্ত যারা দেখছেন একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে লাইক কমেন্ট করে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করেনি তাদের প্রতি আশা রাখছি, আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। তো হালুয়ার বিষয়টি এমন হচ্ছে যে ছোটোবেলায় কিন্তু অনেক আয়োজন করে শবে বরাত গ্রামের দিকে পালন করা হতো। হালুয়া রুটি, তারপরে সুজির হালুয়া, চালের রুটি, মাংস, এগুলো করা হতো। তো দিনের সাথে সাথে এই জিনিসগুলো কিন্তু এখন আর করা হয় না, কারণ এগুলো করতে গিয়ে মানুষ এত বেশি টায়ার্ড হয়ে যেত যে ইবাদত বন্দেগী করারই আর সময় পেত না, যার কারণে আর এসবের আসলে ওইরকম কোনো হাদিসই ছিল না। তো যাই হোক, মানুষ একসময় এটা একদম উৎসবের মতো পালন করলেও এখন সেটা কিন্তু আর হয় না। তবে যেহেতু ছোটোবেলা থেকে খেয়ে অভ্যস্ত, তাই শবে বরাত আসলেই কিন্তু এই জিনিসের জন্য মনটা একটু হলেও আকুপাকু করে। তো যাই হোক, একেবারে শবে বরাতের দিন না করলেও আগে পরে করে আমরা এটা খাই, যেহেতু ছোটোবেলা থেকেই খেয়ে অভ্যস্ত। তো সেজন্যই আর কি করে নিলাম। যেহেতু এই কয়েকদিন অন্যান্য কাজে খুব ব্যস্ত ছিলাম, করা হয়নি, তাই ভাবলাম রমজান আসার আগেই করে ফেলি। তো এই যে আমি কিন্তু খুব শর্টকাটে ঝালের পোলাওটা মুরগির মাংস দিয়ে রান্না করে ফেলেছি, আর কাবাব ভেজে নিয়েছি, আর শসা। তো আলহামদুলিল্লাহ এটা দিয়ে কিন্তু আমরা, মানে আমার শ্বশুর সহ আমরা তৃপ্তি সহকারে খেয়েছি। আল্লাহ পাক আমাদের রিজিকে যা কিছু রেখেছে তার জন্য আলহামদুলিল্লাহ। তো তারপরে আমি হচ্ছে খাওয়া দাওয়া শেষে হালকা পাতলা একটু রেস্ট নিই। তারপরে আমার শ্বশুর চলে যায় আর কি বিকালে। উনি মূলত আসছিল হচ্ছে আলু দেওয়ার জন্য আর সরিষার তেল। তো তারপরে আমি গাছ থেকে কয়েকটা শলুক পাতা উঠিয়ে নিই। গাছ একদম বড় হয়ে গেছে, ফুল আসছে এখন, যদিও আগের মতো মানে সেন্ট ওরকম পাওয়া যাবে না, তারপরেও আর কি দুধের স্বাদ ঘোলে মেটাতে আর কি কয়েকটা পাতা বেছে বেছে নিয়ে এখন আমি বড়ইগুলো ধুয়ে কাঁচামরিচ দিয়ে হালকা একটু জিরা, লবণ, সরষের তেল দিয়ে মেখে খাবো। প্রতি বছরই কিন্তু এভাবে ঘটা করে আপুর গাছের বড়ই মেখে খাওয়া হয় শিলবাটায় আমাদের বাসার সবাই মিলে। কিন্তু এবার কেন জানি সবাই অনেক বেশি ব্যস্ত, কারোরই সময় সুযোগ হয়নি মেখে খাওয়ার। তাই ভাবলাম এখন নিজে নিজেই খাই, দুদিন পরে রোজা, চাইলেও আর খেতে পারবো না, তখন আফসোস হবে যে এবার বড়ই মাখা খাওয়া হয়নি। তাই এভাবে যে বলে নিজে নিজেই মেখে খাচ্ছি। আর আমার ইডেন কলেজের কথা মনে পড়ছে, সেখানে কলা, কাঁচা কলা, তারপরে বিভিন্ন ধরনের এরকম টক ফল দিয়ে একটা ভর্তা বানিয়ে বিক্রি করতো, খুব মজা লাগতো। তো সেই ভর্তার কথা মনে পড়ে গেল। আর এখানে কাঁচা মরিচ আর শলুকের যে ফ্লেভার আসছিল, আমার মানে জিভে পানি চলে আসছে, এখনও মনে হচ্ছে যে সেই ফ্লেভারটা পাচ্ছি। তো যাই হোক, মাখা খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।